সুশোভন পাঠশালাতে সবাইকে স্বাগত। আজ আমরা পরিমিতির আয়তঘন চ্যাপ্টারের বেশ কিছু অঙ্ক করব। এই অঙ্কগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে পরিমিতির যে আয়তঘন পাঠের অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের খুবই সহজ লাগবে। এছাড়াও এর আগেও অনেক কিছু ভিডিও আমি করেছি, সেই ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। আমাদের প্রশ্নে বলেছে ঘনকের ঘনফল যদি এক্স হয়, সমগ্রতলের ক্ষেত্রফল যদি ওয়াই হয় এবং কর্ণ যদি জেড হয়, তাহলে আমাদের বার করতে হবে ওয়াই জেড বাই এক্সের মান কত হবে। তো ঘনকের যদি আমরা বাহু একটাকে ধরে নিই এ, ধরি ঘনকের একটা বাহু হচ্ছে এ, তাহলে ঘনফল মানে হচ্ছে আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা কী হবে? আয়তন সমান, আয়তনকে এক্স লিখছে, এক্স সমান কত হয়ে যাবে? এ কিউব। জানো যে বাহু টু দি পাওয়ার 3 হচ্ছে ঘনকের আয়তনের ফর্মুলা। এবার হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। তো আমরা যদি ক্ষেত্রফল বলে লিখি, সমগ্রতলের ক্ষেত্রফল ওয়াই সমান আমরা লিখতে পারি কি ফর্মুলা হচ্ছে 6a², 6a² বর্গ একক। একক লেখার কোনো প্রয়োজন নেই, এমসিকিউ, শুধুমাত্র উত্তর দাগ মারতে পারলেই তোমরা সঠিক নম্বরটা পেয়ে যাবে। আর কর্ণের ফর্মুলা কি? কর্ণের ফর্মুলা হচ্ছে √3a। ওকে, এবারে আমাদের যেটা বার করতে বলেছে সেইখানে খালি মানগুলো বসিয়ে দিলেই আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের মান দিয়েছে ওয়াই জেড বাই এক্স। ওয়াইয়ের জায়গায় তাহলে মান বসাই, ওয়াইয়ের জায়গায় বসাবো 6a², জেডের জায়গায় বসাবো হচ্ছে √3a, আর এক্সের জায়গায় বসাবো a³। তো এখানে দেখো আমরা যদি একটু কাটাকুটি করি, এখানে 3টে আছে আর এখানে দেখো 2টো আর এখানে একটা, এখানেও তাহলে ওপরেও 3টে নিচেও 3টে, তাহলে আমরা কাটাকুটি করতে পারি। তাহলে এইখানকার 3টে আর এখানকার এই 3টে এ কেটে গেল, তাহলে কি পড়ে রইলো? 6 আর দিকে √3। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে অপশান এ, 6√3। এই অঙ্কটা ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে পারে, ধরো কোনো জায়গায় পড়তে পারে এক্স ওয়াই বাই জেড এর মান কত, আবার এরকমও দিতে পারে জেড এক্স বাই ওয়াই এর মান কত। তো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্নভাবে অঙ্কটা পড়তে পারে। একই টাইপের অঙ্ক, এখানে ঘনকের বাহুর দৈর্ঘ্যটা এ বলে দিয়েছে আর কর্ণের দৈর্ঘ্য ডি বলে দিয়েছে। তাহলে আমরা ডি সমান কী জানি? ডি সমান জানি হচ্ছে √3a। এর আগেরটাতেই লিখলাম। এবারে বলছে ডি আর এর মধ্যে সম্পর্ক কত। তো ডি আর এর মধ্যে সম্পর্ক তো এটাই, ডি সমান হচ্ছে √3a। তো কোন অপশানে আমরা এটা দেখতে পাচ্ছি? দেখো অপশান বিতে লেখা আছে, আগে লেখা আছে √3a, তারপর লেখা আছে ডি। তো অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা 2018-তে পড়েছিল, জাস্ট ফর্মুলাটা লিখতে দিয়েছে দেখতে গেলে। এই অঙ্কটাই বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস। তাহলে আমরা বাহুটাকে যদি এ ধরি, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল এস সমান কী হবে? এস সমান হবে 6a²। ঠিক আছে, এবার কর্ণের দৈর্ঘ্য ডি বলেছে, তাহলে ডি সমান হবে √3a। এবারে আমাদের এস আর ডি এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তো এস আর ডি এর মধ্যে যদি সম্পর্ক বের করতে হয়, আমাদের এ এর মানটা তাড়াতে হবে, কারণ দেখো অপশানগুলোতেও কোনো এ নেই, অপশান কোনোটাতেই কোনো এ নেই। তাহলে এ যদি তাড়াতে হয় তাহলে আমরা এক কাজ করতে পারি, এই পার্টটাকে দুদিকে আমরা বর্গ করে দিতে পারি। তাহলে আমরা বর্গ করে দিচ্ছি, তাহলে এদিকে করছি d², এদিকে করছি √3a তার হোল স্কোয়ার। তো এটা হয়ে গেল d² সমান √3a² করলে হয় শুধুমাত্র 3, আর a² করলে a²। তাহলে আমরা d² মান পেয়ে গেলাম a² × 3। এইবার এই d² এর মানটা আমরা আমরা প্রথমে a² বের করে নিই। তাহলে a² কত হচ্ছে দেখো, a² সমান 3টে যদি সমানের এদিকে যায় তাহলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে d²/3। এইবারে আমরা এই a² জায়গায়, মানে এই a² মানটা এই a² জায়গায় বসিয়ে দেবো। চলো বসিয়ে দিই, তাহলে হবে s সমান 6, এবারে a² মানটা বসাচ্ছি d²/3। এবারে এইটা যদি এটা কাটাকুটি করি তাহলে এটা 2 হয়ে যাবে, তাহলে হয়ে গেল s সমান 2d²। তাহলে অপশান এটা দেখো
এস সমান 2d স্কোয়ার দেওয়া রয়েছে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের উত্তর। এটা তো একদমই সোজা অঙ্ক। একটি ধারের দৈর্ঘ্য বলে দিয়েছে 3 সেমি, কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের ফর্মুলা আমরা জানি a√3 বা √3a, একই ব্যাপার। এবারে এর জায়গায় আমরা 3 বসিয়ে দেবো, কারণ আমাদের যে বা ধারের যে দৈর্ঘ্যটা দিয়েছে, মানে এর মানটা যে দিয়েছে সেটা 3 বলে দিয়েছে। তাহলে উত্তর হয়ে যাবে 3√3। তো 3√3 আমরা দেখতে পাচ্ছি অপশান সি আছে, তাই উত্তর হবে অপশান সি। এটাই বলছে 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনককে যদি পাশাপাশি রাখা হয় তাহলে যে আয়তঘনটা উৎপন্ন হবে তার কর্ণের দৈর্ঘ্য কত। তো এটা যদি আমরা একটা ছবি আঁকার এমনি চেষ্টা করি, ধরো এটা একটা আয়তঘন। এবারে এই আয়তঘনের পাশে আর একটা আয়তঘন আঁকতে হবে। তো আমরা এইটাকে একটু বড় করে দিলাম। ধরো দুটো আয়তঘন এইভাবে পাশাপাশি রাখা হয়েছে, একটা আয়তঘন একটা আয়তঘন। এই দুটো আয়তঘন রাখা যদি হয় তাহলে এর কর্ণটা বের করতে বলেছে। তো এর কর্ণ বের করা, আয়তঘনের কর্ণ বের করার ফর্মুলা কি? আয়তঘনের কর্ণ বের করার ফর্মুলা হচ্ছে √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। এবারে আমরা ছবিতে যদি দেখি তো এর প্রতিটা বাহু দেখো 2√6, তাহলে এইখান থেকে এটাও 2√6 আর এখান থেকে এটাও 2√6, তাহলে টোটালটা কত হয়ে যাবে? 2√6 আর 2√6 যোগ করলে হবে 4√6। এবারটা হয়ে গেল দৈর্ঘ্যটা, মানে এল সমান পেয়ে গেল 4√6। এই দিকটা দেখো প্রস্থটা, এটা তো একটাই বাহু, তো এটা হয়ে যাবে 2√6। আর উচ্চতা যেটা দাঁড়িয়ে আছে এটাও তো তোমার ঘনকের একটি বাহু, তাই এটাও হয়ে যাবে 2√6। তাহলে আমরা এল পেয়ে গেলাম, তারপরে বি পেয়ে গেলাম মানে হচ্ছে প্রস্থ, আর এইচ পেয়ে গেলাম উচ্চতা। এবারে আমরা যদি এই ফর্মুলায় বসিয়ে দিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এল স্কোয়ার মানে হচ্ছে 4√6 তার স্কোয়ার, প্লাস বি মানে হচ্ছে 2√6 তার স্কোয়ার, আর এইচ মানে হচ্ছে 2√6 তার স্কোয়ার। এবারে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 4 স্কোয়ার করলে কত হয়? 16 ইন্টু, আর √6 স্কোয়ার করলে 6 হয়ে যায়, প্লাস 2 স্কোয়ার করলে হবে 4, √6 স্কোয়ার করলে 6 হয়ে যায়, আবার 4 ইন্টু 6। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, প্রথমটা হবে 16 আর 6 যদি গুণ করি 96, প্লাস 24 প্লাস 24। তাহলে আমাদের এগুলো যোগ করে কত আসছে? এগুলো যোগ করে আসছে √144। আর আমরা জানি 144 হচ্ছে 12 স্কোয়ার হয়, তাহলে আমরা 144 যদি বর্গ করি তাহলে বেরোবে কত? 12। তাহলে উত্তর হয়ে গেল আমাদের 12 সেমি। তো অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশান ডি। দেখো পরবর্তী অঙ্কটা কি বলছে, দেখো একটি নিরেট ঘনকের ধারের দৈর্ঘ্যগুলির সমষ্টি হচ্ছে 36। তো একটা ঘনক যদি আমরা আঁকি, এখানে দেখো একটা ঘনক আঁকছি, এটা ধরো একটা ঘনক, এর কতগুলো ধার আছে? এর কতগুলো ধার আছে যদি তোমরা গোনো, ধরো আরও কটা লাইন কেটে দিলাম এরম দেখতে। তো এই ঘনকের যদি তোমরা এই লাইনগুলো গোনো তো দেখবে যে 12টা ধার আছে। তো 12টা ধারের সমষ্টি কত বলেছে? 12টা ধারের সমষ্টি বলেছে 36। তাহলে একটা ধার কত হবে? ওই কি নিয়মে যদি করি, তাহলে 36/12, তাহলে এটা কত বেড়ে গেল? 3 সেমি। তাহলে মানে একটা ধার 3 করে, এটা 3, এটা 3, এটা 3, এটা 3, এটা 3, এগুলো সব করে 3 করে। তো ঘনকের আয়তনের ফর্মুলা কি? ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহুর কিউব। তো বাহু তো 3 করে বেড়েছে, তাহলে 3-এর কিউব হয়ে যাবে। তাহলে আয়তন সমান হয়ে গেলো 3-এর কিউব মানে হচ্ছে 27, আর উত্তর হয়ে যাবে ঘন সেমি। আয়তনের একক ঘন দিয়ে লিখতে হয়, তো অপশান এ হচ্ছে 27 ঘন সেমি। পরের অঙ্কটাও একই টাইপের অঙ্ক। এখানেও বলেছে ঘনকের বাহুগুলির যোগফল হচ্ছে 48। তাহলে আমরা জানি 12টা বাহু থাকে, তাহলে 12টা বাহুর যোগফল হচ্ছে যদি 48 হয়, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে 48/2 সমান 4, 48/12 সমান 4। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 4। এবারে আমাদের বলেছে ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত। আচ্ছা, এখানে একটু বোঝার জিনিস আছে। তো আমরা যদি একটা ঘনক আঁকি, ধরো এই একটা ঘনক আঁকলাম,
এই ঘনকের কতগুলো তল? এই ঘনকের 6টা তল। তোমরা এখানে 3টে তল দেখতে পাচ্ছ, একটা এখানে, একটা এখানে, একটা এইটা, একটা এইটা, একটা এইটা, একটা এর ঠিক পেছন দিকে আছে, একটা এর পেছনে আছে, আর একটা এর পেছনে আছে। ওকে, তো যদি 6টা তল থাকে, আমাদের কিন্তু বলেছে পার্শ্বতল। পার্শ্বতল কিন্তু এই ওপরের তলটা নিলে হবে না, আর এই নিচের তলটা নিলে হবে না। পার্শ্বতল মানে হচ্ছে শুধু চারপাশের তলটা। তো সেরম তল কতগুলো আছে? সেরম তল আছে 4টে। দেখো, এই একটা তল, পাশের তল, এই একটা তল, পাশের তল, আর একটা তল হচ্ছে এই দিকটা করে থাকবে, মানে এই দাগের ঠিক পেছন দিকে, তাহলে 3টে। আর একটা তল থাকবে এর ঠিক পেছনে। ওকে, তাহলে এইখানে একটা, এখানে 2টো, একটা এদিকে 3টে, আর একটা হচ্ছে এর পেছন দিকে থাকবে 4টে। তার পার্শ্বতল হচ্ছে 4টে। সমগ্র তল বললে হচ্ছে 6টা, পার্শ্বতল বললে হবে 4টে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4a²। এটাই যদি সমগ্র তল বলতো তাহলে হতো 6a², কিন্তু আমাদের উত্তর বের করতে হবে 4a² দিয়ে। তাহলে এখানে 4 লিখলাম, আর বাহু তো আমাদের বেরিয়েছে 4 করে করে, তাহলে এখানে 4² করে দেবো। তাহলে 4 × 4² মানে হচ্ছে 16, আর গুণ করলে হয়ে যাবে 64। আর একক যেহেতু সেমিতে আছে, আর ক্ষেত্রফলের একক বর্গ দিয়ে লিখতে হয়, তাই উত্তর হবে 64 বর্গ সেমি। অপশান নাম্বার বি। এই অঙ্কগুলো বেশ ইম্পর্টেন্ট, প্রত্যেকবার কোনো না কোনোভাবে আসে। আসলে এগুলো চোঙের অঙ্কের ক্ষেত্রেও আসতে পারে, শঙ্কুর অঙ্কের ক্ষেত্রেও আসতে পারে, গোলকের অঙ্কের ক্ষেত্রেও আসতে পারে। নিয়ম সব ক্ষেত্রেই এক। তো এই নিয়মটা আমি সহজভাবে একরকমভাবে শেখাচ্ছি, দেখো তোমরা আশা করি বুঝতে পারবে। প্রথমে কি করছি দেখো, প্রথমে আমরা 3টে জিনিস লিখে নিচ্ছি। একটা হচ্ছে বাহু, এটাকে আমরা এ লিখলাম। তারপরে এখানে লিখছি ক্ষেত্রফল, যেটাকে আমরা a² লিখলাম। আর এখানে লিখছি আয়তন, যেটাকে আমরা a³ লিখলাম। আয়তনের জায়গায় আমাদের দেখো বলে দিয়েছে কত, আয়তনের জায়গায় বলে দিয়েছে 8:125। তাহলে আয়তনের জায়গায় আমরা লিখলাম 8, আর এখানে লিখলাম 125। তার মানে এটা কি? এটা তো a³, এটাও a³। তার মানে 3বার কাউকে গুণ করে 8টা এসছে। এবার কাকে 3বার গুণ করে 8 আসে? তো তোমরা যদি না পারো তাহলে এইভাবে ভেঙে নেবে। তো 2 গেল 4, আবার 2 গেল 2। তো আমরা দেখতে পাচ্ছি 3বার 2 গুণ করলে 8 আসে। তাহলে আমরা বাহুতে কত পেলাম? বাহুতে তাহলে 2 পেলাম, কারণ এখানে এ লেখা আছে। একে 3বার গুণ করলে যেমন a³ হয়, তেমন একই রকমের 2কে যদি 3বার গুণ করি তাহলে 8 হয়। সেই জন্য আমরা বাহুর জায়গায় 2 লিখলাম। একই রকমভাবে 125 কার জন্য আসে? 5-এর জন্য আসে, তাহলে আমরা এখানে 5 লিখলাম। এবারে ক্ষেত্রফল বের করতে বলেছে, এই যে ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এখানে দেওয়া আছে দেখো a², তাহলে আমাদের a এর মান কত পেয়েছে? 2, তাহলে এখানে হয়ে যাবে 2a², আর এখানে হয়ে যাবে 5a²। 2a² কত হয়? 4, আর 5a² কত হয়? 25। তাহলে আমাদের উত্তর হয়ে গেল 4:25, অপশান নাম্বার বি। তাহলে দেখো এই অঙ্কগুলো একটু ঘুরিয়ে দিলেও, ধরো ক্ষেত্রফল বলে দিয়েছে আয়তন বের করতে হবে, তাহলেও পারবে। ক্ষেত্রফল বলে দিয়েছে বাহু বের করতে হবে, তাও পারবে। আয়তন বলেছে বাহু বের করতে হবে, তাও পারবে। তো যেমনই ঘুরিয়ে দিক না কেন, তোমরা এই অঙ্কগুলো এবারে খুব ভালোভাবেই পারবে বলে আমি আশা করছি। এইখানে দেখো একটি ঘনকের আয়তন 8 ঘন সেমি হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? এবারে ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে a³ সমান তাহলে 8। এবার 8 কাকে গুণ করে আসে 3বার? 2কে, একটু আগে দেখালাম। তাহলে এটা আমরা লিখতে পারি 2^3। তাহলে a সমান পেয়ে গেলাম 2 সেমি। এবার সমগ্র তল চেয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6a²। তাহলে 6 × 2a², তাহলে 6 × 2a² মানে 4, আর গুণ করলে হয়ে যাবে 24। তাহলে উত্তরটা হয়ে গেল 24 ঘন, ঘন হবে না কারণ এটা ক্ষেত্রফল যেহেতু, তাহলে বর্গ হবে, বর্গ সেমি। তাহলে 24 বর্গ সেমি হচ্ছে অপশান বিতে রয়েছে, তাই উত্তর হবে অপশান বি। এই প্রশ্নটাই বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনের সংখ্যামান যদি সমান হয় তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে। মানে বলতে চাইছে, ধরো তুমি সমগ্র তলের ক্ষেত্রফলের মান বের করেছো, সেটা ধরো এসছে 5 বর্গ সেমি, আর আয়তন বের করেছো সেটা বেরিয়েছে 5 ঘন সেমি। দুটোর একক দেখো আলাদা, একটা হচ্ছে বর্গ সেমি, একটা হচ্ছে ঘন সেমি, কিন্তু দুটোর সংখ্যা দেখো 5 5, তো সংখ্যা সমান, তো এইটাকেই বলতে চাইছে সংখ্যামান সমান। তো আমরা জাস্ট ফর্মুলাগুলো লিখে দিলেই অঙ্কটা হয়ে যাবে। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6a², আর আয়তনের ফর্মুলা হচ্ছে a³। তো আমরা 6a² লিখতে পারি 6 × a × a,
সিক্স ইন্টু এ, আর এ কিউবকে লিখতে পারি এ। এবারে যদি আমরা একটু কাটাকুটি করি, এই এর সঙ্গে এই এ কাটলো, এই এর সঙ্গে ধরো এই এ কাটলো, তাহলে 6 সমান পেয়ে গেলাম এ। তাহলে উত্তর কত হয়ে যাবে? বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে অপশান ডি, 6 একক। এখানে আমাদের 4টে কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেনটাই বলছে সমকোণী চৌপলের, আচ্ছা সমকোণী চৌপল আর আয়তঘন কিন্তু সেম জিনিস। সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয়ে যায় তাহলে সেটা কি ঘনক হয়ে যায়। দেখো, যদি আমরা একটা সমকোণী চৌপল আঁকি, ধরো এরমভাবে আঁকলাম, তারপরে এই জুড়ে দিলাম এরমভাবে, তো এটা হয়ে গেল কি একটা সমকোণী চৌপল। এইবারে বলছে এটাকে কেটে ছোট করে দেওয়া হলো, মানে যাতে দৈর্ঘ্য প্রস্থ পুরো সমান হয়ে যায়। তাহলে এইটুখানি একটা পার্ট হয়ে গেল, তার মানে আমাদের এই পার্টটা আর নেই। তো এই পার্টটা যদি দৈর্ঘ্য প্রস্থ সব সমান হয়ে যায় তাহলে কী হয়ে যায়? এটা ঘনক হয়ে যায় না? তো তাহলে আমাদের উত্তর কী হয়ে যাবে? ঘনক। দ্বিতীয়টাই বলছে ঘনকের মোট কর্ণ সংখ্যা ও পার্শ্বতল সংখ্যার সমষ্টি কত। তো একটা যদি ঘনক আমরা আঁকি, ধরো এরকম একটা ঘনক আঁকা হলো, এই ঘনকের কতগুলো তল? আগেই বলেছিলাম এর তল হচ্ছে 4টি, পার্শ্বতল 4টি। সমগ্রতল বললে কতগুলো হবে? সমগ্রতল বললে হবে 6টি, কিন্তু পার্শ্বতল বলেছে মানে এখানে কত হবে? 4টি। আর কর্ণ সংখ্যা কটি? কর্ণ মানে হচ্ছে দেখো এই কোণ থেকে একটা এই কোণে যাবে, আবার এই কোণ থেকে একটা এই কোণে যাবে, আবার এই দিকের কোণ থেকে একটা ভেতরের কোণে যাবে, আবার এদিকের কোণ থেকে একটা ওদিকের ভেতরের কোণে যাবে। তাই টোটাল এখানে 4টে কর্ণ পাওয়া যাবে। 4টে তল, 4টে কর্ণ, তাহলে 4 + 4 কত হয়ে যাবে? 8। তাহলে কর্ণ সংখ্যা ও পার্শ্বতলের সংখ্যার সমষ্টি হয়ে যাবে 8। 3 নম্বর কোশ্চেনে বলছে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। তো আবার একটা আমরা ঘনক এঁকে নিই। ওকে, এই ঘনকের বলছে একটি তলের কর্ণের সংখ্যা, তাহলে একটি তল যদি আঁকি তাহলে শুধু এইটাই থাকবে, তো বাকিগুলো থাকবে না, তো বাকিগুলো আমরা মুছে দিচ্ছি। তাহলে আমরা শুধু এই তলটা রেখে দিলাম। তো এই তলের কর্ণের দৈর্ঘ্য, তো এই কর্ণটা যদি জুড়ি, এটা একটা কর্ণ, এই কর্ণের দৈর্ঘ্যটা বলছে ড্যাশ ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। তো আমরা ধরলাম এই ধারের দৈর্ঘ্যটা হচ্ছে এ, তো এই ধারের দৈর্ঘ্যটাও এ। এবার দেখো এটা তো 90 ডিগ্রি, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা কি জানি? অতিভুজের স্কোয়ার, তো এইটা তো অতিভুজ, তাহলে অতিভুজ মানেই হচ্ছে তোমার কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য তার স্কোয়ার সমান কী হবে? লম্ব স্কোয়ার। লম্ব মানে দেখো এ, তাহলে লিখলাম এ স্কোয়ার প্লাস এটা মানে হচ্ছে ভূমি মানে হচ্ছে এ, এটাও হচ্ছে এ স্কোয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য স্কোয়ার সমান বেরিয়ে গেল এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, যোগ করলে কত হবে? 2a স্কোয়ার। ওকে, এবারে যদি আমরা বর্গমূল করে দিই তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান তাহলে √2a স্কোয়ার। বুঝতে পেরেছ আশা করছি। এবারে 2-এর রুট করলে কত হয়? 2-এর রুট তো করা যায় না, তাই √2 হয়, কিন্তু এ স্কোয়ারের যদি বর্গমূল করি তাহলে কিন্তু এ হয়ে যায়। এ মানেই হচ্ছে একটা ধারের দৈর্ঘ্য। তাহলে দেখো কর্ণের দৈর্ঘ্য, এই যে কর্ণের দৈর্ঘ্য সমান কী হবে? এই যেখানে শূন্যস্থান আছে তাহলে এখানে বসবে হচ্ছে √2, তাহলে এখানে √2 বসলো। আর এ মানেই তো ধারের দৈর্ঘ্য, তাই দেখো এখানে ধারের দৈর্ঘ্যই বলা আছে, তাহলে উত্তর কী হয়ে যাবে? একটি তলের কর্ণের দৈর্ঘ্য সমান হচ্ছে √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। নেক্সট কোশ্চেনে বলছে একটি ঘনকের কর্ণ সংখ্যা, তো কর্ণ সংখ্যা কটা হয়? 4টে। প্রান্তিক সংখ্যা, প্রান্তিক সংখ্যা মানে ধার সংখ্যা, তো একটা অঙ্কে আমরা করেছি যে ধার কটা করে থাকে? 12টা করে, তাই ধার সংখ্যা বা প্রান্তিক সংখ্যা হচ্ছে 12টা। আর তল সংখ্যা, এখানে দেখো পার্শ্বতল বলা নেই, শুধু তল বলা আছে, তার তল সংখ্যা কত হবে? 6টা। তো এদের সমষ্টি, তার মানে এগুলো সব যোগ করতে হবে। এগুলো যোগ করলে হচ্ছে এই 4 আর 6 যোগ করলে 10, 10-এর সঙ্গে 12 যোগ করলে হবে 22, তাহলে উত্তর হয়ে যাবে 22। এবারে প্রশ্নটা আমাদের সত্য মিথ্যার কোশ্চেন বা ট্রু ফলস বলতে পারো। বলছে একটি ঘনকের ধারের দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় তাহলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 4 গুণ হবে। এটা সত্য না মিথ্যা? তো প্রথমে ধরি আমাদের ঘনকটা যে ছিল তার একটা বাহু ছিল এ প্রথম অবস্থায়, তো তখন আয়তন কত হবে? আয়তন হবে a কিউব। এবারে ঘনকের ধরো ঘনকের ধারেরটা দ্বিগুণ হবে বলেছে, তাহলে এটা 2a হয়ে যাবে। এবারে তাহলে এর আয়তন তাহলে কত হয়ে যাবে? 2a
তার হোল কিউব, কারণ বাহু যদি থাকে তাহলে বাহুর কিউব হয়, আর এখানে বাহু তো 2a, তাহলে 2a এর কিউব হবে। তো আমরা 2a কিউব করে দিলাম। এবার 2a কিউব যদি করি তাহলে এটা কত হবে, 2 এর কিউব করলে 8 হয়, আর a কিউব করলে a কিউব। তো ছিল আগে a কিউব আর এখন হয়েছে 8a কিউব, তাহলে ক গুণ হয়েছে, 8 গুণ হয়েছে, 8 ইন্টু a কিউব না, তার মানে 8 গুণ হবে, কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে 4 গুণ আছে, তার মানে এটা হবে মিথ্যা। যদি এটা 8 গুণ বলা থাকতো তাহলে এটা সত্য হতো, কিন্তু যেহেতু এটা 4 গুণ বলা আছে তাই এটা মিথ্যা। একই রকমের কোশ্চেন বলছে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, তাহলে প্রথমে ছিল a, আয়তন ছিল a কিউব, তারপরে ঘনকের ধারের দৈর্ঘ্যটা অর্ধেক করা হলো, তাহলে a/2 হয়ে গেল অর্ধেক করলে, আর এখানেও তাহলে হয়ে যাবে a/2 এর হোল কিউব। এবারে a এর কিউব করলে এর কিউবই হয়, আর 2 এর কিউব করলে 8 হয়। তো আমাদের বলেছে প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে, তো এটাকে আমরা লিখতে পারি 1/8 ইন্টু a কিউব। তো দেখো আমরা দেখতেই পাচ্ছি, তাহলে আগে যা ছিল সেটার সঙ্গে এটা মিল আছে, তা আগে যা ছিল তার 1/8 অংশ হয়েছে, তার মানে এটা হবে সত্য। তার মানে আগের অঙ্কটা দেখতে পেলাম, যদি দ্বিগুণ করা হয় তাহলে হবে হচ্ছে 8 গুণ, আর যদি অর্ধেক করা হয় তাহলে হবে হচ্ছে 1/8 গুণ। বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল যদি 216 বর্গ সেমি হয় তাহলে আয়তন হবে 216 ঘন সেমি। তো এটা কি হবে দেখো, 6a স্কোয়ার, এটা সমানিত হচ্ছে 216, তোমরা সবাই জানো। তাহলে a স্কোয়ার সমান কত হয়ে গেল, 216/6। এটা যদি আমরা ভাগ করি তাহলে উত্তর আসবে কত, মানে কাটাকুটি যদি করো তাহলে উত্তর আসবে 36। তাহলে a স্কোয়ার যদি 36 হয়, a সালে হবে √36, আর √36 মান আমরা সবাই জানি 6, তাহলে বাহু সমান বেরিয়ে গেল 6। তাহলে আয়তন সমান কত হবে, আয়তনের ফর্মুলা হচ্ছে a কিউব, তার মানে হচ্ছে 6 এর কিউব, তার মানে 3/6 গুণ করতে হবে। তো 3/6 যদি গুণ করো তাহলে দেখতে পারবে সেই একই জিনিস 216 আসছে, তো এটা ঘন সেমি। তো দেখো আমাদের উত্তরের সঙ্গে মিলে গেছে, তাহলে এটা সত্য হবে। এবারে আমি আর একটা জিনিস একটু বলি, তোমরা শোনো। ধরো এই অঙ্কটাই দিয়েছে, এখানেও দিয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি, আর এখানেও দিয়েছে আয়তন 216, এখানে বর্গ সেমি ঘন সেমি না দিয়ে দিয়েছে বর্গ সেমি। অনেকে কী করবে, এটা তাড়াহুড়ো করে দেখার সময় তোমরা দেখবে যে হ্যাঁ সেই অঙ্কটা পরীক্ষায় পড়েছে 216 দেওয়া আছে, তাহলে 216ই হয়, তাহলে এটা সত্য। কিন্তু এককটাও একটু তোমরা চেক করবে, এখানে বর্গ সেমি দেওয়া আছে কিন্তু আয়তনের ক্ষেত্রে তো বর্গ সেমি হয় না, ঘন সেমি হয়। বাই চান্স যদি এই ঘন সেমির জায়গায় বর্গ সেমি লিখে দেয় তার মানে এটা কী হবে, মিথ্যা হবে। তো এইটা একটু নজরে রাখবে যে এককগুলো ঠিকঠাক দেওয়া আছে কিনা। একটি আয়তঘনাকৃতি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার যোগফল আমাদের বলে দিয়েছে 25। তাহলে আমরা যদি লিখি L প্লাস বি প্লাস এইচ সমান হচ্ছে 25, এবং সমগ্রতলের ক্ষেত্রফল, এবার সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে 400 বর্গমিটার। এবারে তোমার আয়তঘনাকৃতির যে ঘর রয়েছে তার সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এল ইন্টু বি, মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটা বলে দিয়েছে 400। তাহলে দুইটা যদি ওদিকে ভাগ করে দিই, মানে দুইটা দিয়ে যদি একে কেটে দিই তাহলে এটা সমান কত হয়ে যাবে, 200। তাহলে আমাদের বেরিয়ে গেল এল বি প্লাস এল এইচ প্লাস বিএইচ সমান হচ্ছে 200। এবার ঘরের ভেতর যে দীর্ঘতম দণ্ড রাখা যাবে, তো ঘরের ভেতর একটা দীর্ঘতম দণ্ড যদি রাখতে হয় তা সেটা কেমন করে রাখতে হবে, সেটা আমাদের দেখো এই বরাবর রাখলে তবেই সবচেয়ে বড় দণ্ডটা রাখা যাবে। তো এটা কি, এটা হচ্ছে কর্ণ। তাহলে আলটিমেটলি আমাদের কর্ণ বের করতে হবে। তো কর্ণের আমরা ফর্মুলা কি জানি, কর্ণের ফর্মুলা জানি √L স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, এটা আমাদের বের করতে হবে। তো এইটা আমাদের যা হোক করে ক্যালকুলেশন করতে হবে। তো এটা কিভাবে করছি দেখো, এর জন্য আমাদের একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা যাওয়ার আগে আমরা লিখছি এই ওপরের যে লেখাটা আছে সেটাকে আরেকবার লিখছি, এল প্লাস বি প্লাস এইচ সমান 25। এবারে কী করছি, উভয় দিকে আমরা বর্গ করে দিচ্ছি, তাহলে দুদিকে আমরা স্কোয়ার করে দিলাম।
ওকে, এবারে তিনটে দেয়া সংখ্যার হোল স্কোয়ারের একটা ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাটা আমরা লিখি। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস 2 ইন্টু এল বি প্লাস এল এইচ প্লাস বিএইচ সমান হচ্ছে 25 স্কোয়ার হচ্ছে 625। এটা হচ্ছে তিনটে সংখ্যার স্কোয়ারের ফর্মুলা। এবারে তো আমাদের এই মানটাই বের করতে হবে, তাই জন্য এই মানটা যেমন আছে রেখে দেবো আর ওখানে মান বসে দেবো। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস, এবার দুইটা যদি কাটাকুটি না করলেও হতো, তাহলে 2 ইন্টু 200 মানে এটা 400 হয়ে যাচ্ছে, সমান 625। তাহলে বা এল স্কোয়ার, একটু ভালো করে লিখি, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান, আমরা যদি 625 থেকে 400 বিয়োগ করি তাহলে এটা আসছে 225। এবারে আমাদের বর্গমূল করে দেবো। তো আমরা যদি বর্গমূল করে দিই, এদিকে বর্গমূল করলাম তাহলে এদিকেও বর্গমূল হয়ে যাবে, আর বর্গমূল করলেই আমরা এই মানটা পেয়ে যাব। তার মানে এইখানে পাচ্ছি 225-এর বর্গমূল, এই যে এই মানটা। এই 225-এর বর্গমূল করলে কত হয় তোমরা নিশ্চয়ই জানো, অনেকে জানতে পারো অনেকে নাও জানতে পারো। 225-এর বর্গমূল করলে হয় 15। এবার কী করে বর্গমূলটা হচ্ছে সেটা আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো। 225-কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো প্রথমে ধরো 5 গেল, তো 5 গেলে এটা হবে 45, আবার ধরো 5 গেল তাহলে এটা হবে 9, এবার তাহলে 3 যাবে 3 যাবে। এবার আমরা কি জানি, বর্গমূল যদি করতে হয় তাই দুটোর জন্য একটা করে লিখতে হয়। তো দুটো 5 এসছে বলে আমরা এখানে একটা 5 লিখলাম, আর দুটো 3 এসছে বলে একটা আমরা 3 লিখলাম। তাহলে 5 আর 3 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 15। তো এইভাবে 15 উত্তর আসে। তাহলে আমাদের যে ঘরের ভেতর দীর্ঘতম দ্বন্দ্বটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত হয়ে যাবে, 15 মিটার। এই অঙ্কটা তোমাদের শূন্যস্থান না হয়েও এটা 2 নম্বর অঙ্ক হিসাবেও আসতে পারে, কিংবা একটা বড় অঙ্ক হিসাবেও আসতে পারে। তোমরা এই অঙ্কটা ভালো করে লিখে প্র্যাকটিস করবে।